রাজনীতিতে বলা হয় একটি ছবি হাজারো শব্দের চেয়ে বেশি কথা বলে। সম্প্রতি জাতীয় সংসদের ভেতর থেকে ভাইরাল হওয়া একটি ভিডিও যেন সবচেয়ে নিখুঁত এবং একই সাথে সবচেয়ে ভয়ঙ্কর প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ অত্যন্ত উত্তেজিত ভঙ্গিতে আঙ্গুল তুলে কথা বলছেন হাসনাত আব্দুল্লাহর সাথে, আর অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত শান্ত, স্থির এবং সম্মানজনক বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে তার কথা শুনছেন। জাতীয় সংসদের ভেতরে কি ঘটল? প্রকাশ্য দিবালোকে আঙুল উঁচিয়ে কুমিল্লার তরুণ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে কি এমন হুমকি দিলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ? বাংলাদেশের বিতর্কিত এবং সুযোগবাদী রাজনীতিবিদ, যার রক্তে আওয়ামী লীগ, যার রক্তে স্বৈরাচারের বীজ, স্বৈরাচারের দোসর এবং কেশিয়ারের পুত্র ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং আওয়ামী ফ্যাসিস্টদের জামাই। এর মানে দুই দিক থেকেই ফ্যাসিবাদী রক্ত, আর এক দিক থেকে স্বৈরাচারী রক্ত। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটা প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সংসদে সেদিন আসলে কি ঘটেছিল? হাসনাত এবং আন্দালিব পার্থের ভিতরে আঙ্গুল উঁচিয়ে হাসনাতকে কি বলেছিল আন্দালিব পার্থ, জানা গেল অবশেষে চাঞ্চল্যকর তথ্য। আপনারা হয়তো ইতিমধ্যেই দেখেছেন একটি বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ভাইরাল, যেখানে দেখা যায় হাসনাত আব্দুল্লাহর দিকে আঙ্গুল উঠিয়ে, আঙ্গুল তুলে, আঙ্গুল নেড়ে নেড়ে কথা বলছে, আঙ্গুল উঁচিয়ে আন্দালিব পার্থ। অনেকে বলা বলি করছিল হাসনাত আব্দুল্লাহর বক্তব্য শুনে ক্ষেপে গিয়ে হাসনাত আব্দুল্লাহকে হুঁশিয়ারি দিয়েছে, হাসনাত আব্দুল্লাহকে হুমকি দিয়েছে আন্দালিব পার্থ। আসলে কি এমন কিছু ঘটেছে? জাতীয় সংসদের ভিতরে এই দৃশ্য পুরনো ধারার রাজনীতির পরিচিত মুখ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ কেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর দিকে আঙ্গুল তুলে তেড়ে গিয়েছিল? সোশ্যাল মিডিয়ায় কেন পার্থকে হাসিনার জামাই বলে তীব্র ক্ষোভ প্রকাশ করছে নেটিজেনরা? অন্যদিকে ক্ষমতা পাকাপোক্ত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান কেন তার ক্যাবিনেটে আন্দালিব পার্থ, নুরুল হক নূর এবং জুনায়েদ সাকির মতো নেতাদের জায়গা দিয়েছে? সমস্ত বিষয় জানবো। চলুন কথা না বাড়িয়ে ভিডিওগুলো দেখি, তারপরে কথা বলি। রাজনীতিতে বলা হয় একটি ছবি হাজারো শব্দের চেয়ে বেশি কথা বলে। সম্প্রতি জাতীয় সংসদের ভেতর থেকে ভাইরাল হওয়া একটি ভিডিও যেন 2026 সালের নতুন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার সবচেয়ে নিখুঁত এবং একই সাথে সবচেয়ে ভয়ঙ্কর প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে দেশের পুরনো ধারার রাজনীতির অন্যতম পরিচিত মুখ এবং বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ অংশ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ অত্যন্ত উত্তেজিত ভঙ্গিতে আঙ্গুল তুলে কথা বলছেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার এবং তরুণ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর সাথে, আর অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত শান্ত, স্থির এবং সম্মানজনক বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে তার কথা শুনছেন। প্রথম দেখায় যে কারো মনে হতে পারে হয়তো সংসদের ভেতরে দুজন আইন প্রণেতা কোনো সাধারণ বিষয় নিয়ে মত বিনিময় করছেন, কিন্তু যারা রাজনীতির বডি ল্যাঙ্গুয়েজ এবং সাইকোলজি বোঝেন তারা এই ভিডিওর ভেতরে এক গভীর জেনারেশনাল ক্লাশ বা প্রজন্মের সংঘাত দেখতে পাচ্ছেন। আজ আমরা ফ্যাক্ট, লজিক এবং রাজনৈতিক সমীকরণের ভিত্তিতে বিশ্লেষণ করব কেন এই একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এত বড় বিস্ফোরণ ঘটিয়েছে, বর্তমান ক্যাবিনেটের রাজনৈতিক দলগুলোর জোটবদ্ধ হওয়ার পেছনের আসল সমীকরণ কি, এবং কেন সাধারণ মানুষ আজ পুরনো ধারার রাজনীতিবিদদের সরাসরি সতর্ক করে দিচ্ছে। ভাইরাল হওয়া এই ভিডিওটির সবচেয়ে আলোচিত দিক হলো দুজনের শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ। রাজনীতিতে আঙ্গুল তুলে কথা বলা সবসময়ই ক্ষমতা, দম্ভ এবং এক ধরনের কর্তৃত্ববাদের প্রতীক হিসেবে ধরা হয়। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা যে বিষয়টিতে সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছেন তা হলো ব্যারিস্টার পার্থের এই উদ্ধত ভঙ্গি। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ, যিনি চাইলে সেই মুহূর্তে পাল্টা জবাব দিতে পারতেন, তিনি অত্যন্ত স্থির এবং সম্মানজনকভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন। তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত কড়া ভাষায় বার্তা দিচ্ছে, আঙ্গুল নামিয়ে কথা বলুন পার্থগণ, কোট টাই পরে থাকলেই ভদ্র হওয়া যায় না। এই একটি বাক্যের ভেতরে লুকিয়ে আছে গত কয়েক দশকের এলিটিস্ট বা অভিজাত রাজনীতির প্রতি সাধারণ মানুষের চরম ঘৃণা। মানুষ বোঝাতে চাইছে যারা এসি রুমে বসে স্যুট টাই পরে বিদেশি ভাষায় চমৎকার বক্তব্য দিতে পারেন তারাই যে সবসময় সঠিক এবং জনবান্ধব হবেন এমন কোনো গ্যারান্টি নেই। অন্যদিকে যারা রাজপথে রক্ত দিয়ে ঘাম ঝরিয়ে সংসদে গেছেন তাদের শান্ত স্বভাবকে দুর্বলতা ভাবাটা হবে পুরনো রাজনীতিকদের সবচেয়ে বড় ভুল।
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই ক্ষোভের বশে ব্যারিস্টার পার্থকে হাসিনার জামাই বলে সম্বোধন করছেন। তথ্যগতভাবে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সরাসরি শেখ হাসিনার জামাই নন, তবে তার একটি পারিবারিক রাজনৈতিক পরিচয় রয়েছে। তিনি পতিত আওয়ামী লীগ সরকারের অন্যতম প্রভাবশালী নেতা শেখ ফজলুল করিম সেলিমের ভাতিজির স্বামী অর্থাৎ শেখ হেলালের জামাই। সেই পারিবারিক সূত্র ধরেই মানুষ ক্ষোভে তাকে এই তকমা দিচ্ছে। তবে বিগত স্বৈরাচারী সরকারের আমলে ব্যারিস্টার পার্থ সংসদ এবং মিডিয়াতে আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার ছিলেন। তার তীক্ষ্ণ এবং লজিক্যাল বক্তব্যগুলো একসময় তরুণদের কাছে তাকে আইডল বানিয়েছে। কিন্তু রাজনীতিতে অতীত দিয়ে বর্তমানের ভুল ঢাকা যায় না। অতীতে পার্থ সাহেব যা বলেছেন, বর্তমানে ঠিক ক্ষমতা পেয়ে তার উল্টোটা বলছেন। সাধারণ মানুষ আজ তাকে স্মরণ করিয়ে দিচ্ছে, মনে রাখেন হাসিনা ছিল স্বৈরাচার, আপনি স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন বলেই আমরা আপনাকে সম্মান দিয়েছি। কিন্তু আপনার সামনে এখন হাসিনা দাঁড়িয়ে নেই, আপনার সামনে দাঁড়িয়ে আছে হাসনাত, যে এই জনমানুষের লিডার। অর্থাৎ স্বৈরাচারের বিরুদ্ধে যে ভাষায় যে দম্ভ নিয়ে কথা বলতে হয়, একজন জনপ্রতিনিধি বা তরুণ নেতার সাথে সেই একই দম্ভ দেখানোটা সাধারণ মানুষ মেনে নেবে না। এই বিতর্কের রেশ ধরে সোশ্যাল মিডিয়ায় আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমীকরণ নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। তা হলো বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নূর এবং জোনায়েদ সাকির মতো নেতাদের অন্তর্ভুক্তি। নেটিজেনদের একাংশ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বলছেন যে তারেক রহমান নিজের ক্ষমতাকে নিরঙ্কুশ করতে এবং তার সরকারের বৈধতা বাড়ানোর জন্যই এই ধরনের নেতাদের ক্যাবিনেটে জায়গা দিয়েছেন। রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি আমরা এই বিষয়টিকে বিশ্লেষণ করি, তবে একে বলা হয় কোয়ালিশন বিল্ডিং বা জোট গঠন। নির্বাচনের পর একটি সরকার যখন রাষ্ট্র পরিচালনা করতে যায়, তখন তারা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের নেতাদের এক ছাতার নিচে এনে একটি জাতীয় ঐক্যমতের সরকার গঠনের চেষ্টা করে। বিএনপি সরকারও হয়তো সেই কৌশলী অবলম্বন করেছেন। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পর সাধারণ মানুষের প্রত্যাশা ছিল অন্যরকম। মানুষ চেয়েছিল পুরনো রাজনৈতিক আপোষ এবং সুযোগ সন্ধানী রাজনীতির অবসান ঘটবে। তরুণদের একটি বড় অংশ মনে করছে এই নেতারা নিজেদের রাজনৈতিক আদর্শকে বিসর্জন দিয়ে কেবল ক্ষমতার লোভে বর্তমান সরকারের সাথে হাত মিলিয়েছেন। যে কারণে সোশ্যাল মিডিয়ায় তাদের সুযোগ সন্ধানী বা আরো রূঢ় ভাষায় সমালোচনা করা হচ্ছে। বলা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে এসব নেতারা পরিচিতি পেলেও তারা এখন বিএনপির জুলাই বিরোধী অবস্থানকেও সমর্থন দিয়ে যাচ্ছে কেবল ক্ষমতার লোভে পড়ে। মানুষের এই ক্ষোভ প্রমাণ করে যে 2026 সালের এই নতুন বাংলাদেশে শুধু জোট করলেই হবে না, সেই জোটের, সেই সরকারের নৈতিক ভিত্তি বা মোরাল গ্রাউন্ড কতটা শক্ত সেটি মানুষ এখন মাইক্রোস্কোপ দিয়েই যাচাই করছে। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং হাসনাত আব্দুল্লাহর এই বিতর্কিত ভিডিও আমাদের দেশের পুরনো ধারার রাজনীতিকদের জন্য একটি বিশাল রেড অ্যালার্ট বা সতর্ক বার্তা। নেটিজেনরা অত্যন্ত পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, গলা নামিয়ে কথা বলে। গলা হাসিনার বেলায় উঁচু ছিল বলে ভাইবেন না সবার সাথে গলা বাড়ালেই আপনি খুব বড় বুদ্ধিজীবী, বড় নেতা হয়ে যাবেন। এদিকে এই বিতর্কের মধ্যে আরেকটি বোমা ফাটিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফায়েজ তায়েব আহমেদ। তিনি লিখেছেন, আপনারা জানেন মহাখালীর টিএনটি কলোনিতে বিপুল পরিমাণ সরকারি জমি বেদখল অবস্থায় আছে। এখানে অবৈধ স্থাপনা তুলে বস্তি করে ভাড়া বাণিজ্য চলে। এই দখল বাণিজ্য করাইল বস্তি পর্যন্ত বিস্তৃত। উচ্ছেদ করতে গেলে আন্দালিব রহমান পার্থর লোকজন বাধা দিয়েছেন। ঠিকই শুনছেন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। উনি ওই আসন থেকে অর্থাৎ ঢাকা 17 আসন থেকে তখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন, যদিও জামায়াতের ডাক্তার খালিদুজ্জামানের পারফরমেন্স দেখে তিনি পরে সরে গিয়ে ভোলা থেকে দাঁড়িয়েছিলেন। তো তৈয়ব বলেন, সাবেক বিটিসিএল এমডি সহ একাধিক কর্মকর্তাকে সরাসরি মানা করা হয়েছে পার্থের পক্ষ থেকে। কর্মকর্তারা এটা নিয়ে আমার কাছে এসেছিলেন। এখানে কলোনি ভাড়া, অবৈধ ঘর তোলা সহ মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের চক্র রয়েছে। এসব অপরাধে আওয়ামী লীগের নিয়ন্ত্রণাধীন সিবিএ সহ সিন্ডিকেট পরিচালনার সাথে যুক্ত 5 জন কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। আমরা উচ্ছেদ চলমান রেখেছিলাম, তবে কর্মকর্তারা ভয়ে ছিলেন। ওখানে গেলে দেখবেন রাস্তার পাশে সাইনবোর্ড আছে, ওখানে একটা মাঠ আছে, সেটাও আংশিক বেদখল। সেটা বাউন্ডারি সহ সংস্কার কার্যক্রম হাতে নিয়েছি আমরা। এর বিরুদ্ধেও রিপোর্ট করিয়েছিল কে বা কারা। ধারণা করা হচ্ছে পার্থই এটি করিয়েছেন। তৈয়ব বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে একেবারে কাছ থেকে দেখেছি। অভাবনীয় সব কানেকশনে জড়িত আমাদের রাজনৈতিক নেতৃত্ব এবং তাদের আশপাশের লোকেরা, যা বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। ওনাদের অনেকের স্বার্থ, তদবির এবং চাওয়া শুধু সাধারণ চাওয়া নয়, বরং দেশের সম্পদ ব্যবস্থাপনায় সাক্ষাৎ হস্তক্ষেপ। মুখোশ খুলে গেল পার্থ সাহেব। এই বার্তাটি শুধু ব্যারিস্টার পার্থের জন্য নয়, এটি বর্তমান সংসদে বসে থাকা প্রত্যেকটি পুরনো এবং
প্রতিষ্ঠিত রাজনীতিবিদদের জন্য। তারা যেভাবে যে ল্যাঙ্গুয়েজে জামাত এবং এনসিপির সাথে কথা বলছে তা কিন্তু অধ্যত্বের চরম সীমা লঙ্ঘন করছে। আপনারা তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝবেন তারা কতটা অহংকারী এবং কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে। আপনাদের বুঝতে হবে এই সংসদ 2014, 2018 বা 2024 সালের কোনো দামি সংসদ নয়। এই সংসদ এসেছে হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে। এখানে যারা নতুন প্রজন্মের প্রতিনিধি হয়ে এসেছেন তারা হয়তো আপনাদের মতো দশকের পর দশক ধরে রাজনীতি করেননি। তারা হয়তো আপনাদের মতো গুছিয়ে ইংরেজি বলতে পারেন না, কিংবা হাত উঁচু করে নাড়িয়ে ঝাঁকিয়ে কথা বলতে পারেন না, কিন্তু তাদের পেছনে রয়েছে এই দেশের কোটি কোটি মানুষের ম্যান্ডেট এবং জুলাই স্পিরিটের আবেগ। আপনি যখন হাসনাত আব্দুল্লাহর দিকে আঙ্গুল তুলবেন তখন আপনি আসলে শুধু একজন এমপির দিকে আঙ্গুল তুলছেন না, আপনি সেই হাজারো তরুণের দিকে আঙ্গুল তুলছেন যারা এই দেশটাকে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছে। সুতরাং দম্ভ, অহংকার এবং পুরনো দিনের এলিটিস্ট রাজনীতি এখন আর বাংলায় চলবে না পার্থ সাহেব। জাতীয় সংসদের ভেতরের এই দৃশ্যপাট প্রমাণ করে যে বাংলাদেশের রাজনীতি এখন একটি ট্রানজিশন পিরিয়ড বা রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে রয়েছে পুরনো ধারার রাজনৈতিক কৌশল, জোট এবং দম্ভ, আর অন্যদিকে রয়েছে নতুন প্রজন্মের জবাবদিহিতা, সম্মান এবং স্থিরতা। এই লড়াইয়ে শেষ পর্যন্ত কারা বিজয়ী হবে তা সময়ই বলে দেবে। কিন্তু একটি বিষয় একেবারে নিশ্চিত, সাধারণ মানুষ আর বোকা নেই। তারা এখন চোখের ভাষা বোঝে, আঙ্গুলের ভাষা বোঝে এবং কারা ক্ষমতার লোভে নীতি বিসর্জন দিচ্ছে আর কারা মানুষের অধিকারের জন্য শান্ত থেকে লড়াই করছে তার পার্থক্য তারা খুব ভালো করেই করতে পারে। যারা এখনো অতীত দম্ভ নিয়ে চলছেন, সময় থাকতে তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ দুটোরই পরিবর্তন অত্যন্ত জরুরি। দর্শক, আপনাদের কি মনে হয় সংসদের ভেতরের এই আঙ্গুল তোলার রাজনীতি কি পুরনো ধারার রাজনীতিকদের অহংকারের বহিঃপ্রকাশ, নাকি এটি নিছকই একটি সাধারণ তর্ক? বাংলাদেশের বিতর্কিত এবং সুযোগবাদী রাজনীতিবিদ, যার রক্তে আওয়ামী লীগ, যার রক্তে স্বৈরাচারের বীজ, স্বৈরাচারের দোসর এবং কেশিয়ারের পুত্র ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং আওয়ামী ফেসিস্টদের জামাই, এর মানে দুই দিক থেকেই ফেসিবাদী রক্ত আর এক দিক থেকে স্বৈরাচারী রক্ত। এই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের ফাঁদে পড়েছে বিএনপিকে এর ফল ভোগ করতে হবে এবং পার্থের বিরুদ্ধে রাজনীতি তোলপাড়। জুলাই সনদ নিয়ে সংসদে যে মুলতবি প্রস্তাবের উপর আলোচনা হয়েছে, সেই আলোচনায় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের প্রত্যেকটা অক্ষর ভুল, গণবিরোধী, দালালি এবং জনগণের সাথে প্রতারণা। আমি তার বক্তব্যের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা পয়েন্ট খণ্ডন করব। তবে দুঃখ হয় বিএনপির জন্য, আজকে জিয়াউর রহমান, খালেদা জিয়ার প্রতি সামান্যতম সম্মান এই আন্দালিব রহমান পার্থের নেই। দর্শক, এই আন্দালিব রহমান পার্থ তিনি খালেদা জিয়াকে অপমান করে কথা বলেছেন আর বিএনপির লোকজন টেবিল চাপড়ে সেটাকে স্বাগত জানায়, তাহলে বিএনপি আন্দালিব রহমান পার্থের খপ করে বলেছে। এভাবে বিএনপি ধ্বংস হয়ে যাবে, জয় বাংলা হয়ে যাবে। রুটের সাথে, জন্মের সাথে যদি কেউ প্রতারণা করে, প্রকৃতি তাকে ক্ষমা করে না, তো বিএনপি সেই ক্ষমার অযোগ্য হয়ে পড়বে। দর্শক, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের একটা বক্তব্য বলছে, জেনজিকে রিপ্রেজেন্ট করেন, মানে এনসিপি কে বলছে, জামাত জেনারেশন হয়ে না, এনসিপি কে আন্দালিব রহমান পার্থ। প্রথম কথা হচ্ছে যে এই কথা একদম আওয়ামী স্টাইলের কথা, তার শ্বশুরবাড়ি স্টাইলের কথা। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই আন্দালিব রহমান পার্থ কিন্তু আওয়ামী লীগের দালাল এবং হাসিনার কাছ থেকে বিদ্যুতের পাওয়ার প্ল্যান্ট পুরস্কার পেয়েছেন। হাসিনা তার লেসপেন্সার এবং দালালদের কাউকে পাওয়ার প্ল্যান্ট দেন এবং ওর মাধ্যমে হাজার কোটি টাকা লুটপাট করে খান। এই বিদ্যুৎ ব্যবসার ভাগ কিন্তু আন্দালিব রহমান পার্থ পেয়েছে। এতে আওয়ামী লীগের লোকজন পার্থের উপর খেপা ছিল এবং আওয়ামী লীগের কারা পার্থকে এই সুযোগ দিয়েছে তাদের উপর আওয়ামী লীগের লোকজন খেপা ছিল। বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধেয় কাছের বড় ভাই, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব সিদ্দিকী নাজমুল আলম আমার পাশের রুমে থাকতেন। তিনি এ বিষয়ে সোচ্চার যে এই বাটপার আন্দালিব রহমান পার্থকে কারা বিদ্যুৎ কেন্দ্র দিয়েছে। এখন এই বিদ্যুৎ কেন্দ্র পেতে যে এই পার্থ কি করেছে, 2014 সালের ভোটার বিহীন নির্বাচনের পর কিন্তু পার্থ রাজনীতিতে ইনএক্টিভ হয়ে পড়েছে। পার্থকে কিন্তু আর রাজনীতি পাওয়া যায়নি। বিএনপির সাথে জোট ছিল, কিন্তু এক পর্যায়ে জোট থেকে বের হয়ে গেছে। যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি, পার্থ কিন্তু বিএনপি জোট থেকে অনেক আগে বের হয়ে গেছে, অনেক আগে, এবং দীর্ঘদিন তাকে টক শো কোথাও দেখা যায়নি। তাকে দেখা যেত ব্যবসা বাণিজ্যে, হাসিনার কাছ থেকে বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট নিয়ে ব্যবসা করতো। এই পার্থ এখন এসেছে জুলাই যুদ্ধ শাস্তে। দর্শক, এই আন্দালিব রহমান পার্থ তিনি নিজে 20 বছরে 29 বার নিজের সেক্রেটারি পরিবর্তন করে এখন বিএনপির দালাল হয়েছেন। ওয়ান ম্যান পার্টি, দলের সেক্রেটারি কে কেউ বলতে পারবেন না, জাস্ট পার্থকে মানুষ চেনে। তিনি নিজে বিজেপি কিন্তু করছেন বিএনপি, দল হচ্ছে বিজেপি আর হয়েছেন বিএনপি।
আর এনসিপি কে বুদ্ধি দেন যে বাবারা তোমরা জেনজি থেকে জামাত জেনারেশন হয়ে না, জামাত জি হয়ে না। এই সেম বুদ্ধি দিত আওয়ামী লীগ। এর মানে আওয়ামী লীগের ন্যারেটিভ এবং আওয়ামী লীগের কথার সাথে এই পার্থের কথার কোনো পার্থক্য নেই। আওয়ামী লীগ স্পষ্ট করে বলতো যে বিএনপি আপনারা আগে জামাত ছাড়েন, তারপরে রাজনীতি করতে আসেন। কারণ আওয়ামী লীগ জানতো যে বিএনপি থেকে জামাতকে আলাদা করতে চাইলেই খুব সহজে আওয়ামী লীগ তাদের ফেসিবাদ কন্টেইন করতে পারবে, চর্চা করতে পারবে। এই জন্য বারবার বিএনপিকে বুদ্ধি দিত যে আপনারা জামাত ছাড়েন। এখন এটাও আন্দালিব রহমান পার্থ এবং বিএনপি জানেন যে এনসিপি যদি জামাতকে ছেড়ে আসে তাহলে এনসিপি ধ্বংস হয়ে যাবে, তাহলে বিএনপি যা ইচ্ছা তা করতে পারবে, এমনকি জামাতেরও কিছুটা ক্ষতি হবে। অতএব বিএনপির যে অপকর্মের দুর্বিসন্ধি তার পেছনে প্রধান বাধা হচ্ছে জামাত এনসিপি জোট। অতএব জামাত এনসিপি জোট মানে জামাত এমন এক পরশ পাথর, জামাতের সাথে যে মিশে সেই ফ্যাসিস্টদের জন্য বা গণতন্ত্র বিরোধীদের জন্য, সংস্কার বিরোধীদের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, যার ফলে জামাতের সাথে সম্পর্ক ছিন্ন করানোটা এটা দালালদের অন্যতম একটা উদ্দেশ্য থাকে। সেম কাজ শুরু করছেন আওয়ামী লীগের মতো ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলছেন যে আপনারা আবার জামাত জেনারেশন হয়ে না কেন ভাই? জামাতের সাথে জোট করেছে, তো জামাতের সাথে তাদের চিন্তা দর্শনের মিল থাকবেই। আর এই জামাতের সাথে জোটে তো পার্থ নিজে ছিলেন। এনসিপি জামাতের সাথে জোট করেছে, সেটা যদি অপরাধ হয় তাহলে জামাতের সাথে জোটে তো পার্থ নিজে ছিলেন, সেটা কি অপরাধ নয়? তারা বাটপারি কত বড় কি বলছেন বুঝছেন? এবার আসেন, এই পার্থ বলছেন যে গণভোটের প্রশ্নমালা কেউ বুঝে নাই। আচ্ছা, গণভোটের প্রশ্নমালা বুঝে নাই, এই কথার মাধ্যমে তারেক রহমানকে অপমান করা হয়েছে। কিভাবে? তারেক রহমান কেন বলেছেন যে গণভোটে হা দিবেন? প্রশ্নমালা না বুঝলে তিনি হা ভোট দেওয়ার কথা বলেছেন কেন? তারেক রহমান বলদামি করেছেন। পার্থের কথা যে কিভাবে বিএনপির বিরুদ্ধে যায় এটা বিএনপির গারুরা বুঝতে পারে না, তারা না বুঝে টেবিল চাপড়ায়। নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে এই ধরনের কথা তো আগে বলেন নাই যে গণভোটের প্রশ্নমালা বোঝেন নাই, এটা হবে না, এটা মানি না, এটা বলছেন আগে না, এটা তিনি বলেন নাই। এরপর বলছেন যে সংবিধান সরে ফেলা যাবে না, 72 সংবিধান যারা বিরোধিতা করে তারা স্বাধীনতা বিরোধী, এভাবে অ্যালাইন করেছেন যে 71-এর গ্লানি মনে পড়ে। অথচ 72 সংবিধানকে তছনছ করে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তবে যখন এই 72 সংবিধানের পক্ষে এরকম ওকালতি করে, দালালি করে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, সেখানে বিএনপির লোকজন টেবিল চাপড়ায়, জিয়াউর রহমানের আশায় থাপ্পড় দিল বিএনপি এই টেবিল চাপড়ানোর মধ্য দিয়ে। এরপর সংবিধান ছুঁড়ে ফেলা যায় না, এগুলোর বিরুদ্ধে বলেছেন পার্থ। সংবিধান ছুঁড়ে ফেলতে চেয়েছেন বেগম খালেদা জিয়া। এর মানে খালেদা জিয়াকে অশিক্ষিত, মেট্রিক পাস, এভাবে কার্যত তুচ্ছ তাচ্ছিল্য করা হলো পার্থের বক্তব্যের মধ্য দিয়ে। কিন্তু বিএনপির লোকজন তাতেও টেবিল চাপড়ায়। বিএনপির ট্রেজারি বেঞ্চে যারা ছিলেন এরা বা আরো যারা এমপিরা সবাই টেবিল চাপড়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে উৎসাহ দেননি, মূলত খালেদা জিয়ার গালে থাপ্পড় দিয়েছেন। ধিক্কার জানাই এই বিএনপি, উই রেসপেক্ট বেগম খালেদা জিয়া। জামাত এনসিপির এমপি এটা বলেছে। আপনারা বিপ্লবী সরকার করলেন না কেন? এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন আন্দালিব রহমান পার্থ। বিপ্লবী সরকার করা যায়নি এই বিএনপির দালালদের কারণে। উত্তর পেয়েছেন? বিএনপি তারা 3 মাসের মধ্যে নির্বাচন আদায় করতে, কারণ তখনকার সময় তো বিএনপি অনেক শক্তিশালী ছিল এবং তারা ফন্দি ফিকির করে, তাদের এস্টাবলিশমেন্ট ব্যবহার করে বিপ্লবী সরকার করতে দেয়নি। বুঝতে পারছেন? আর বিপ্লবী সরকার করেনি বলে কি ভালো কাজ বাস্তবায়ন হবে না? সেটা করতে দিবেন না নাকি? এখন এই যে পার্থের রহস্য তো বললাম যে এর বাবা জাতীয় পার্টি নাজির রহমান মঞ্জু। জাতীয় পার্টির নাজির রহমান মঞ্জু ছিল স্বৈরাচার এরশাদের একদম দালাল, 5-8টা কেশিয়ার চাপতেন, এরশাদকে চাপতেন। সেই স্বৈরাচারের দোসরের সন্তান এবং এই শ্বশুর শেখ হেলাল আওয়ামী লীগ মন্ত্রী, কত কিছু ছিল জানেন, শেখ হাসিনার আত্মীয়। আবার আন্দালিব রহমান পার্থের ভাই হচ্ছে আওয়ামী লীগ, এবং এই পার্থকে কিন্তু স্থানীয় বিএনপির লোকজন পিটায়। তো দর্শক, এভাবে পার্থ যে বক্তব্য দিয়েছেন প্রত্যেকটা লাইন গণবিরোধী এবং আওয়ামী মার্কা, ভারতের দালাল মার্কা বক্তব্য তিনি দিয়েছেন। আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। জাতীয় সংসদের ভেতরে কি ঘটল? প্রকাশ্য দিবালোকে আঙুল উঁচিয়ে কুমিল্লার তরুণ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে কি এমন হুমকি দিলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, যে পার্থের জ্বালাময়ী বক্তব্য শোনার জন্য একসময় দেশের তরুণ সমাজ মুখিয়ে থাকতো, আজ কেন সেই তরুণরাই পার্থের মুন্ডুপাত করছে? অন্যদিকে কারো হুমকিতেই কি হাসনাত আব্দুল্লাহ হঠাৎ করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমন এক বিস্ফোরক পোস্ট করে বসলেন যা দেখে কেঁপে উঠেছে পুরো রাজনৈতিক অঙ্গন? হাসনাত লিখেছেন, আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া। নিজের সরকারের দিকেই এমন মারাত্মক তীর কেন ছুড়লেন তিনি? আর এর মাঝেই সংবিধান সংস্কার নাকি গণভোট, এই ইস্যুতে রাজপথে নামার চূড়ান্ত ঘোষণা দিয়ে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ আমরা বিশ্লেষণ করব রাজনীতির এই অন্দরমহলের অজানা গল্প। শুরুতে আসা যাক সেই ভাইরাল ভিডিওর কথায়। আঙ্গুল উঁচিয়ে হাসনাতকে কি বলেছিলেন পার্থ? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছোট ভিডিও ক্লিপ
দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। সংসদের বিরতি চলছিল। করিডরে মুখোমুখি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। ভিডিওতে স্পষ্ট দেখা যায় পার্থ অত্যন্ত উত্তেজিত ভঙ্গিতে রীতিমতো আঙ্গুল উঁচিয়ে হাসনাত আব্দুল্লাহর দিকে তেড়ে এসেছেন এবং তিনি কি যেন বলছেন। তার বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষা ছিল অত্যন্ত আক্রমণাত্মক। মনে হচ্ছিল তিনি হাসনাতকে চরমভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কোনো কড়া কথা শোনাচ্ছেন বা হুমকি দিচ্ছেন। কিন্তু অবাক করার বিষয় হলো সেই মুহূর্তে তরুণ এই সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ছিলেন একেবারে নিশ্চুপ, শান্ত। তিনি পার্থের চোখের দিকে তাকিয়ে শুধু শুনে গেছেন, কোনো পাল্টা প্রতিক্রিয়া দেখাননি। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই যেন বিস্ফোরণ ঘটে। নেটিজেনরা মুহূর্তের মধ্যে হাসনাতের পক্ষ নিয়ে দাঁড়িয়ে যান। একসময় এই ব্যারিস্টার পার্থ বিরোধী দল থেকে সংসদে যেভাবে হুঙ্কার দিতেন, তার সেই ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ পেত। তরুণরা তার যুক্তি আর সাহসের প্রশংসা করত। কিন্তু এই চিত্র সম্পূর্ণ ভিন্ন। নেটিজেনরা এখন পার্থকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন তার অতীত ও বর্তমানের দ্বিমুখী আচরণের জন্য। সবাই মনে করিয়ে দিচ্ছেন সংসদে যাওয়ার আগে তার সংবিধান নিয়ে বক্তব্য এবং সংসদে যাওয়ার পর সংবিধানের পক্ষ নিয়ে তার হুঙ্কার। তবে আন্দালিব রহমান পার্থ আরেক পরিচয়ে সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছেন। তিনি আওয়ামী লীগেরই আত্মীয় শেখ হেলালের জামাই। সাধারণ মানুষ বলছেন, যে লোক ফ্যাসিস্ট শেখ হাসিনার আত্মীয়তার সুবিধা নিয়ে বছরের পর বছর রাজনীতিতে টিকে ছিলেন, তিনি আজ কোন সাহসে হাসনাতের মতো একজন তরুণ নেতার দিকে আঙুল তোলেন? হাসনাতের নীরবতাকে মানুষ তার দুর্বলতা নয়, বরং তার রাজনৈতিক পরিপক্কতা হিসেবে দেখছেন। অনেকেই বলছেন, হাসনাত চুপ থেকেই বুঝিয়ে দিয়েছেন হুঙ্কার দিলেই নেতা হওয়া যায় না। পরিস্থিতির সামনে মাথা ঠান্ডা রাখাই আসল নেতার কাজ। পার্থের আগের সেই হিরো ইমেজ এখন অনেকটাই তলানিতে। তো ব্যারিস্টার আন্দালিব রহমান অনেকের কাছেই জনপ্রিয়, স্মার্ট একজন রাজনীতিবিদ হিসেবে গণ্য হয়ে থাকেন। পড়াশোনা করেছেন বিদেশে, পারিবারিক ঐতিহ্য ভালোই আছে, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে। অনেকেই জানি আমরা আন্দালিব রহমান পার্থ কোথাকার মানুষ, কে তিনি, আবার অনেকে হয়তো জানি না। তাই ছোট্ট করে তার বক্তব্যে যাবার আগে তার সম্পর্কে একটু জেনে নিই চলুন। আন্দালিব রহমান পার্থের বাবা ছিলেন নাজিউর রহমান মঞ্জু, এরশাদের জাতীয় পার্টি করতেন এবং ঢাকা সিটির মেয়র ছিলেন এক সময় এবং মন্ত্রী ছিলেন এরশাদ জামানে। তো তার বাবার বিরুদ্ধে অনেকে দুষ্ট লোকেরা নানা কথা বলেন। ওই সময়ের একটি চিনি বিষয়ে, তার চিনি কেলেঙ্কারির সঙ্গে তার বাবার নাম জড়িয়ে পড়েছিল। আন্দালিব রহমান পার্থের বাবা নাজিউর রহমান মঞ্জুর কথা বলছি। তো আর এখন আন্দালিব রহমান পার্থ যে দলটি করেন, বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপি, এইটি এরশাদের জাতীয় পার্টির অপভ্রংশ। তার আগে একটু পেছনে ফিরে যাব প্রিয় দর্শক শ্রোতা। 2013 17 জুন bdnews24.com একটি সংবাদ ছাপেন। সেই সময় এই সংবাদটি সব দৈনিকে এসেছিল। 2013 17 জুন সেই দৈনিকের একটি রিপোর্ট থেকে আমি অল্প করে একটু পাঠ করছি। সেই সময়ের সংসদে 2013-তে 8 থেকে 13 যেই সংসদটি ছিল, সেই আওয়ামী লীগ আমলের সংসদের কথা বলছি। সেই সংসদে আন্দালিব রহমান পার্থ কিন্তু এমপি ছিলেন। তো এটি তার দ্বিতীয় টার্ম, এখন যে এমপি হলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। তো তখন তিনি আওয়ামী লীগের এমপি এবং মন্ত্রীদের সমালোচনা করছিলেন আন্দালিব রহমান পার্থ। তখনকার মুজিব কোট শামসুল হক চৌধুরী আওয়ামী এমপি, তিনি দাঁড়িয়ে আন্দালিব রহমান পার্থকে কাউন্টার করছিলেন। আর কাউন্টার করতে গিয়ে তিনি কিছু কথা বলেন পার্থ সম্পর্কে। সেই কথাগুলো আমি bdnews24.com থেকে 17 জুন 2013 সংস্করণ বা কপি থেকে হুবহু বলছি আপনাদের। শামসুল হক এমপি পার্থকে সংসদে দাঁড়িয়ে প্রশ্ন করেন, তোমার বাবার পরিচয় কি? তোমার মার কাছে গিয়ে জিজ্ঞেস করো। তোমার বাবার আয় ইনকাম কি ছিল? লাখ টাকার সুদ পড়ো। কার টাকায় তুমি ব্যারিস্টারি পড়েছ? সুপ্রিয় দর্শক শ্রোতা, খুব কাটা প্রশ্ন এবং আপত্তি করো কিছুটা। তো সেদিন আন্দালিব রহমান পার্থ এই প্রশ্নগুলো ঠিকঠাক জবাব দিতে পেরেছিলেন কিনা আমি ঠিক জানি না। যদি কারো জানা থাকে কমেন্ট বক্সে জানাবেন দয়া করে। যাই হোক, এইবার চলে যাব ব্যক্তি আন্দালিব রহমান পার্থের কাছে। তিনি গতকাল কি বললেন সেই বিষয়ে। তো এইটি জরুরি না, কারো বাবার অতীত যদি বিতর্কিত হয় বা পূর্বপুরুষ কোনো কারণে বিতর্কিত থাকেন, উত্তর পুরুষ সেই বিতর্ক বয়ে বেড়াবে, বা উত্তর পুরুষের লোকেরা ভালোও হতে পারেন, স্বচ্ছ ইমেজের অধিকারী হতে পারেন, তাদের এইটি বহন করতেই হবে এরকম না। আচ্ছা, তো গতকাল আন্দালিব রহমান পার্থ, যিনি এই মুহূর্তে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ন্যাক নজরে আছেন, আর চিরস্থায়ীভাবে ন্যাক নজরে থাকবার জন্যই বোধ হয় লোকেরা এরকমই বলছে, গতকাল যেই বক্তব্য তিনি রেখেছেন এনসিপি এবং জামায়াতকে টার্গেট করে আক্রমণাত্মক, যেই বক্তব্য স্ববিরোধিতায় ভরপুর। আর আরেকটি কথা প্রসঙ্গক্রমে বলি না ভালো, আন্দালিব রহমান পার্থের নামের আগে ব্যারিস্টার শব্দটি জুড়ে দেওয়া হয়, কারণ তিনি ব্যারিস্টারি পাশ করেছেন বিলেত থেকে।
চমৎকার চমৎকার জায়গায় পড়াশোনা করেছেন। ঢাকা গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের ছাত্র, পরবর্তীতে যুক্তরাজ্যের সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে পড়েছেন, ইউনিভার্সিটি অফ লন্ডনে পড়েছেন এবং লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টারি ডিগ্রি নিয়েছেন। সো বাই ডেফিনিশন হি ইজ হাইলি এডুকেটেড এবং ঢাকায় একটি ল কলেজ চালান, যেটি তিনি প্রিন্সিপাল। তো গতকালকের বক্তব্যে এবং এমন যোগ্যতা সম্পন্ন মানুষের কাছে আমরা কিছু শিখতে চাই, এদেশের মানুষ কিছু শিখতে চান, কিন্তু তার গতকালের বক্তব্যে অনেকের কাছে আমি এখন যা বলতে যাচ্ছি এটি অপ্রাসঙ্গিক মনে হতে পারে, কিন্তু আমাকে বলতে হবে, তো অন্য কারণে বলতেই হবে সেটি। তো এই উচ্চশিক্ষিত মানুষটি বাই ডেফিনিশন উচ্চশিক্ষিত এবং স্টেলার ইমেজ নিয়ে চলেন, এই মানুষটির কাছে আমরা কিছু শিখতে চাই, কিন্তু ভুলভাল বাংলা এবং ইংরেজিতে তিনি গতকাল বক্তব্য রেখেছেন, আমি খুব কষ্ট পেয়েছি। তাহলে আমরা কার কাছে শিখব? তিনি বাংলা শব্দটি ঠিকভাবে ব্যবহার করেননি, এই শব্দটি আজকাল অনেকেই ভুল ব্যবহার করছে, অনেকের মধ্যে আন্দালিব রহমানের মধ্যে পার্থের মধ্যে পার্থক্য হতে হবে। আচ্ছা, তিনি বলছিলেন প্রিমিয়ার স্বৈরাচার হয়ে যেতে পারে, প্রধানমন্ত্রীকে মেন করছিলেন, প্রিমিয়ার মানে প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার স্বৈরাচার হয়ে যেতে পারেন, এটি ভুল বাংলা শব্দ ব্যবহার করেছেন তিনি। প্রিমিয়ার কখনো স্বৈরাচার হতে পারবেন না, স্বৈরাচার একটি সিস্টেম, যেটিকে আমরা ইংরেজিতে বলি ডিক্টেটরশিপ কিংবা অটোক্রেসি। প্রিমিয়ার স্বৈরাচারই হয়ে যেতে পারেন কোনো সংবিধানের আওতায়, ত্রুটিপূর্ণ কোনো সংবিধানের আওতায়। তো শব্দটি ভুল ব্যবহার করেছেন, ভুল বাংলা শব্দ, শব্দটি হতো স্বৈরাচারী, তিনি বলেছেন স্বৈরাচার। ছেড়ে দিলাম, তার বাংলা দুর্বল হতে পারে, ইংরেজিতে হয়তো খুব ভালো। আচ্ছা, এবার ইংরেজিতে কোথায় কোথায় ভুল বলেছিলেন সেটি আমাকে একটু বলতে হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা। তিনি অন্তত 3 বার ব্যবহার করেছেন এনিওয়েজ একটি শব্দ, এনিওয়েজ মানে তিনি বোঝাতে চেয়েছেন এনিওয়ে, যাকগে, ছেড়ে দিন, সে যাই হোক। তো এনিওয়েজ কোনো শব্দ নেই, ডিকশনারিতে নেই শব্দটি। আমরা অনেককে বলতে শুনি যারা সাবস্ট্যান্ডার্ড ইংলিশ প্র্যাকটিস করেন, অর্থাৎ মানসম্মত ইংলিশ যাদের না, তারা এনিওয়েজ বলেন অনেক সময়। নাটকে, মুভিতে মডেলদের ব্যবহার করতে দেখি, মেয়ে মডেলদের বিশেষভাবে স্টাইল করে বলে কিনা আমি জানি না, বাট সেটি শুদ্ধ না ডিকশনারি অনুযায়ী। এনিওয়েজ কোনো শব্দ নেই, শব্দটি এনিওয়ে। আচ্ছা, তিনি তার প্রতিপক্ষের কোনো সংসদ সদস্য তার মনোযোগ হরণ করবার চেষ্টা করছিলেন, হয়তোবা কোনো কথা বলছিলেন, তার প্রসঙ্গে কোনো মন্তব্য করছিলেন, তিনি তাকে থামিয়ে দেবার জন্য আপনারা জানেন, দেখেছেন যারা, হস্তক্ষেপ করেছিলেন। তখন তিনি বললেন, ইউ সাকসেসফুলি ডিস্ট্র্যাক্ট মাই ফ্লো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করেছেন তিনি, হয়নি, হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হতো, না হলে পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হতো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এখানে যায় না, ভুলভাবে ব্যবহার করেছেন। ইউ সাকসেসফুলি ডিস্ট্র্যাক্ট মাই ফ্লো, আমি যা বলছি তার বক্তব্য আপনারা টেনে টেনে দেখলে আমার কথার সত্যতা পাবেন। আমি ভুল বললে কমেন্টে আমাকে তুলোধুলো করবেন, রাজি আছি শাস্তি পেতে। আচ্ছা, তারপর তিনি এক জায়গায় বলেছেন, ওয়ান অফ দ্য প্রভিজন, গণভোট অধ্যাদেশের বিষয়ে বোধহয় বলছিলেন যে এটি অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত প্রভিজনগুলোর একটি। ওয়ান অফ দ্য প্রভিজন, এটি ভুল ইংরেজি, ওয়ান অফ দ্য প্রভিজন হয় না, ওয়ান অফ দ্য প্রভিজন পরের নাউন প্লুরাল হয় সবসময়, তো হতে হতো ওয়ান অফ দ্য প্রভিজনস, এখানে গ্রামারের ভুল ছিল। আচ্ছা, তো আর বাড়াবো না, যথেষ্ট হয়েছে আমি মনে করি। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন, ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে লিখবেন, আপনারা জানাবেন আপনারা কি বলতে চান, আপনাদের অভিব্যক্তি কী থাকবে। আন্দালিব পার্থ যে কাজটা করেছে সেটি কি মোটেও ঠিক করেছেন তিনি, তার কি উচিত হয়েছে, কি মনে করছেন আপনারা প্রিয় দর্শক, কমেন্টে লিখবেন। আন্দালিব পার্থ আঙ্গুল উঁচিয়ে হাসনাতের দিকে কি বলেছিল জানতে পারলেন, কি হয়েছিল সেদিন, কি ঘটেছিল সেটাও জানলেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আন্দালিব রহমান পার্থ কি তেরে গিয়েছিল সেটাও আপনাদের এই ভিডিওর মাধ্যমে আশা করি স্পষ্ট হয়েছেন। যাই হোক, আমরা বলতে চাই সুষ্ঠু ধারার একটি রাজনৈতিক পরিবেশ বাস্তবায়ন হোক দেশের মাটিতে। ওই আগের পুরনো ধারার এই দুর্গন্ধযুক্ত এবং নোংরা রাজনীতির পরিবেশ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। হাসনাত আবদুল্লাহ বর্তমান সময়ে তরুণ প্রজন্মের আইডল, বর্তমান সময়ের সৎ সাহসিকতা এবং দেশপ্রেম যার মধ্যে রয়েছে তিনি হচ্ছে হাসনাত আবদুল্লাহ। আন্দালিব রহমান পার্থের মতো কোনো তেলবাজ নাই, এখনও পর্যন্ত হাসনাত আবদুল্লাহ কখনো কারোর বিষয়ে চাটুকারি কিংবা তেলবাজি করেনি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এত এত সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও তিনি কোনো কিছু গ্রহণ করেননি, সাধারণ মানুষের মতো চলাফেরা করে আর 5টা মানুষের সঙ্গে মিশে থাকার চেষ্টা করে হাসনাত আবদুল্লাহ। আজকে হাসনাত আবদুল্লাহদের কারণেই সংসদে, পার্লামেন্টে যেতে পেরেছে আন্দালিব পার্থের মতো মানুষরা।
নাহলে গেল 15 বছর কথা বলার মতো সাহস ছিল না তাদের। প্রিয় দর্শক, জানাবেন আপনারা কি বলতে চান। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।